একদম মনে হবে যে আপনি কোনো 5 স্টার হোটেলের ডাইনিং স্পেসে ঢুকেছেন। লাইটিংটা জাস্ট অসাধারণ। আর এটা ভাড়া হলো ৮,০০০ টাকা করে। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে বরিশাল লঞ্চঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে বরিশাল থেকে ঢাকা যাব। তো আমি আমার ইউটিউব কমিউনিটি ট্যাবে একটি পোল দিয়েছিলাম, যেটা হলো পারাবত 11 নাকি আওলা 10 কোনটায় যাব। তো সর্বোচ্চ ভোট এসেছিল আওলা 10-এর পক্ষে, কিন্তু আনফর্চুনেটলি আওলা 10-এ যাওয়া হবে না, কারণ আওলা 10-এ কেবিন নেই। তো পারাবত 11 লঞ্চে এসে ইনস্ট্যান্ট কেবিন পেয়েছি। আর আওলা 10-এ সিঙ্গেল অথবা ডাবল কোনো কেবিনই ছিল না, যার জন্য এখন পারাবত 11-তে যাব। তো পারাবত 11 লঞ্চ যখন 3 তলা ছিল অনেক আগে, তখন পারাবত 11 লঞ্চে ভ্রমণ করা হয়েছিল। 4 তলা করার পরে পারাবত 11 লঞ্চে ভ্রমণ করা হয়নি। তো এটা হলো ডেকের ভাড়া হলো 300 টাকা করে। তো প্রচুর চাপ আজকে যাত্রীর, যেটা আপনারা ডেক দেখতে বুঝতে পারেন। তো চলে যাচ্ছি তাদের কেবিনে। তো আমার একটি ডাবল কেবিন বুকিং করা ছিল। এটা হলো 2য় তলা, আর 2য় তলার ফ্রন্ট ডেক। পারাবত 11 লঞ্চের একটি বিশেষত্ব হলো, পারাবতে যতগুলো লঞ্চ আছে সবগুলোর বিশেষত্ব হলো তাদের লাইটিংগুলো খুব সিম্পল, খুব বেশি আহামরি চোখে লাগে ওরকম না, কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর। আর এটা হলো 2য় তলা। 2য় তলার রিভার সাইড এরিয়া। আর আমার কেবিনটি হলো 3য় তলায়। তো চলে আসলাম 3য় তলায়। আর এটা হলো ডাবল কেবিন। ডাবল কেবিনে ভাড়া কত ভাই? ভাই কত কত দেয়? 2,000 টাকা। আচ্ছা, এই হলো ডাবল কেবিন। এই হলো 2টা খাট আর 2টা ফ্যান, আর হলো এসি ভেন্টিলেটর, একটি আয়না আছে, আর একটি ছোট টিভি, চার্জিং পোর্ট। তো এই কেবিনে ভাড়া হলো 2 জনের জন্য 2,000 টাকা করে। তো আপনাদেরকে এখন পারাবত 11 লঞ্চের ভিআইপি জোনটা দেখাবো। আর এটা হলো ভিআইপি ডাইনিং স্পেস। একদম মনে হবে যে আপনি কোনো 5 স্টার হোটেলের ডাইনিং স্পেসে ঢুকেছেন। লাইটিংটা জাস্ট অসাধারণ। আমি আপনাকে যেটা বললাম যে পারাবত লঞ্চগুলো যেটা হলো ওটা ওদের লাইটিংগুলো সিম্পল, মানে খুব বেশি চোখে লাগে না। আর এখানে বসে হলো যাত্রীরা, ভিআইপি যাত্রীরা খাবার খাবে। তো আপনাদেরকে একটি ভিআইপি জোন দেখাই, সেটা হলো প্রেস্টিজ। প্রেস্টিজে হলো মোটামুটি একটি কিং সাইজের একটা বেড আছে, মানে বড় একটি খাট আছে। আর এটা হলো একটি সিঙ্গেল খাট, মানে বলতে গেলে একটা ফ্যামিলি সাইজ 3 জনের জন্য। আর এটা ভাড়া হলো 8,000 টাকা করে। আর এই হলো ফ্যান, আর হলো একটি সোফা, আর একটি টেবিল, আর ওয়েস্টেজ বিন, আর এ হলো একটি আয়না। আর এটা হলো ক্যাবিনেট, এখানে যাত্রী তাদের কাপড় চোপড় রাখতে পারবে। আর একটি জানাওয়াজ আছে নামাজ পড়ার জন্য, আর একটি টিস্যু বক্স দিবে আপনাকে। আর হলো একটি ওয়াশরুম অ্যাটাচ, ওয়াশরুমটা ভিতরেই, হাই কমোড একটি ওয়াশরুম। আর ওয়াশরুমটা বেশ বড়, যাত্রীরা চাইলে এখানে গোসলও করতে পারবে। আর বুঝতেই পারতেছেন পদ্মা সেতু হয়ে গিয়েছে, তারপরেও মানুষ 8,000 টাকা দিয়ে কিন্তু এই ভিআইপি কেবিনগুলোতে কিন্তু ভ্রমণ করে। আর এটা হলো বারান্দা। তো বারান্দাটা খুব একটা বেশি চওড়া না। আর হলো একটি বেসিন।
তো আপনাদেরকে আরেকটি বেবি কেবিন দেখাই, সেটা হলো নাম হলো এটা কি ভাই কি বলে এটাকে, শেফার, যাক সাফারি, প্রনাউন্সটা জানতেছে বুঝতেছি না ঠিক। আর এটাও সেম, ভাড়া 8,000 টাকা করে। আর এখানে একটি দেখতে বড় সোফা আছে, বড় একটি টিভি আছে, এ হলো এসি, আর এ হলো একটি ক্যাবিনেট, আর এলো একটি বড় খাট, দুজনের জন্য একটি খাট, সিঙ্গেল একটি খাট। এটা ভাড়া 8,000 টাকা করে। তো এই কেবিনটি আজকে বুকিং হয়েছে, যাত্রীরাও কিছুক্ষণ পরে চলে আসবে। আর এটা হলো ওয়াশরুম, একটি হাই কমোড একটি ওয়াশরুম, সেম যেটা একটু আগে দেখালাম ওটার মধ্যে সেম। তো আপনাদের আরেকটি কেবিন দেখাচ্ছি, এটা হলো কোরাল। এই কোরালও সেম, মানে তাদের 4টা ভিআইপি আছে পারাবত 11-তে, 4টাই সেম, ভাড়া 8,000 টাকা করে। জাস্ট পদ্মা সেতু হয়ে গেছে, চিন্তা করেন পদ্মা সেতু হয়ে গেছে, বরিশালের মানুষ কিন্তু এখনো এই ভিআইপি কেবিনগুলোতে ভ্রমণ করে। মানে 8,000 টাকার মতো যাত্রীদের আর কি কি আপনারা সুবিধা দিচ্ছেন? পানি, একটা কমপ্লিমেন্টের পানি পাবে, আর ফল ফ্রুট পাবে। আর এটা কয়জনের জন্য প্রযোজ্য ভাড়া? 3 জন। যদি অতিরিক্ত লোক যায় তাহলে ডেক ভাড়া দিতে হবে। আর ভাই কিরকম, মানে রেসপন্স কিরকম, মানে বেবিতে কিরকম যাত্রী হয়? প্রতিদিন মোটামুটি বুকিং থাকে? মোটামুটি বুকিং আপনার মোটামুটি আজকের আসতে ভিআইপি হয়েছে শুধু একটা শুধু ভিআইপি আছে। এখন কতটুকু হয়েছে জানা যায় না। আচ্ছা আচ্ছা। তো ভিআইপি আজকে 4টার মধ্যে একটা বুকিং হয়েছে, তারপরে মানুষ 8,000 টাকা দিয়ে যাইতেছে, এটাই হলো বড় ব্যাপার। পদ্মা সেতুতে যেখানে তাড়াতাড়ি যাওয়া যায়, যেখানে বিলাসবহুল বাসও আছে। তো ভিআইপি কেবিনে যাত্রী উপস্থিত হলো। তো লঞ্চগুলো সব 9টার পরে ছেড়ে যাবে, এখন বাজে 8টা। আর যাত্রী চাপ আছে ভালোই, আজকে অনেক যাত্রী চাপ, যার কারণে প্রিন্স আওলাদ 10 লঞ্চে কেবিন পাইলাম না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই লঞ্চ ঘাটের কাছ থেকে কিছুক্ষণ আগে এই মাছটা ধরা হয়েছে, পাঙ্গাস মাছ। ধরছে কই থেকে? এই যে ওনারা একটু আগে তো ওনারা এই জায়গা থেকে ধরছেন এই পাঙ্গাস মাছ। 400 টাকা বিক্রি হয়েছে। 400 টাকা। এই ভদ্রলোকটি 400 টাকা দিয়ে কিনেছে। তো ঘড়িতে এখন সময় বরাবর 9টা রাত, আর 9টা বাজেই ফার্স্ট ট্রিপ হিসেবে পারাবত 11 লঞ্চটি এখন বরিশাল ঘাট ত্যাগ করতেছে। আর সেকেন্ড ট্রিপ অর্থাৎ লাস্ট ট্রিপ হিসেবে আওলাদ 10 ছেড়ে যাবে, হয়তোবা আগামী 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিবে আওলাদ 10 লঞ্চটি। আর আজকে লঞ্চে প্রচুর যাত্রী চাপ, আজকে কেবিন সবগুলো বুকিং। আর আমি এখন আছি 3য় তলায়, এটা হলো 3য় তলার ফ্রন্ট ডেক। তো 3 তলা থেকে এখন 4 তলা যাব। আর এটা হলো 3 তলা থেকে 4 তলা যাওয়ার সিঁড়ি। তো পারাবত 11 লঞ্চ এখন টার্ন নিচ্ছে, আর প্রিন্স আওলাদ 10কে দেখা যাচ্ছে। আর এটা হলো পারাবত 11 লঞ্চের সাইলেন্সার পাইপের ফানেল, লাইটিংটা জুস। আর একটি পারাবতের লোগো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 3য় তলা ডেক, 3য় তলা ডেকও দেখা যাচ্ছে হাউসফুল।
আজকে প্রচুর যাত্রীর চাপ। তারপর এখন চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। এটা হলো দ্বিতীয় তলার ডেক। প্রচুর যাত্রী আজকে। রোটেশনে এখন 2টা করে লঞ্চ চলে, আর যাত্রীও ভালোই হয়। তারপর চলে যাচ্ছি সরাসরি নিচতলায়। নিচতলা ডেকেও প্রচুর যাত্রী। আর পেছনে হলো একটা ইঞ্জিন রুম। তো খাবার চলে আসলো রাতের জন্য। আর এটা এখানে হলো 2 জনের ভাত, আমরা মানুষ হলাম 2 জন। আর এটা হলো এখানে 2 জনের মুরগি। তো মুরগির দাম হলো সিঙ্গেল নিলে হলো 170 টাকা করে রাখতো, তো যেহেতু এখানে 2 জনের তাই 340 টাকা। আর হলো পোয়া মাছ, পোয়া মাছের দাম হলো 200 টাকা করে, তো 400 টাকা 2টা পোয়া মাছ। আর ভর্তা হলো 20 টাকা করে, 40 টাকা আলু ভর্তা। আর ডাল চচ্চড়ি। তো দুঃখের বিষয় হলো যে বরিশালের লঞ্চে অবশ্যই আমি সবসময় রূপচাঁদা মাছের আশা নিয়ে উঠি, তো সেই রূপচাঁদা মাছটা নাই। এটা খুবই হতাশ করলো আমাকে। তো দেখা যাক তাদের খাবারের টেস্ট কিরকম। তো প্রথমে নিলাম হলো পোয়া মাছ, তারপর আলু ভর্তা আর মুরগি। তা আলু ভর্তার মুরগি দিয়ে একটু খেলাম, যেটা দেখলাম যে আলু ভর্তাটা মজা না। আলু ভর্তাটা ভালো হয়নি, কিন্তু মুরগিটা মজা অনেক। মুরগি ভুনাটার টেস্ট অনেক মজা। তো এবার একটু মাছ দিয়ে ট্রাই করবো, মাছের কি অবস্থা দেখি। হ্যাঁ, আলু ভর্তাটা মোটামুটি এভারেজ, মনে হয় সরিষার তেল ইউজ করা হয়েছে। তো পোয়া মাছটাও হতাশ করলো আমার কাছে। পোয়া মাছের তরকারিটা ভালো লাগতেছে না, মজা হয়নি। তবে মুরগিটা অনেক মজা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পোয়া মাছ আর আলু ভর্তাটা খুব হতাশ করলো, পোয়া মাছটাও হতাশ করলো। তো আমার সাথে যাচ্ছে হলো বিজয় হোসেন, বরিশালের একজন নামকরা মোটামুটি ভালো পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর বিজয় হোসেন। তো ভাই, তুমি তো এই মাছ খাইলা, মানে মাছটা কেমন লাগলো তোমার কাছে? আসলে পোয়া মাছটা একটু আকারে বড়, তো হ্যাঁ। এটা আরেকটু টাইম নিয়ে হয়তো রান্না করা উচিত ছিল।
মানে ভিতরে মশলাটা হয়তো যায় না। তো যাই হোক এবারে বেশ আর ভালো ভর্তা স্বাদ কেমন আছে। লাগছে? হ্যাঁ, ভর্তাটা আমার কাছে ভালো লাগছে, বাট হয়তো আপনার কাছে অতটা লাগে না, না। আমার কাছে এতটা লাগেনি। আর মুরগিটা কিন্তু মজা হয়েছে, হ্যাঁ, মুরগি মজা মুরগি হয়েছে। অনেক মজা হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু একটু পরে দেখি ডাল চচ্চড়িটা এখনো নেই। হ্যাঁ। মূল আকর্ষণ ডাল চচ্চড়ি দিয়ে এখন ট্রাই করব। না মানে পোয়া মাছ আর ভর্তার দুঃখটা আসলে এই ডাল ভুনা, ডাল চচ্চড়িটা ভুলাই দিছে। ডাল চচ্চড়িটা অসাধারণ মজা, খুবই মজা ডাল চচ্চড়িটা। তোমার কেমন লাগলো ভাই ডাল ভুনাটা, ডাল চচ্চড়ি? আজকের ডালটা একটু স্পেশালি ভালো লাগতেছে, মানে আগে বেশ কয়েকবার খাইছি। সবাই জানেন লঞ্চের ডাল ভুনাটা সুন্দর হয়, কিন্তু আজকেরটা মনে হচ্ছে একটু বেশি টেস্টি হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক মজা হয়েছে ডাল চচ্চড়িটা। তো খাওয়া দাওয়া শেষে লঞ্চ এখন চলতেছে হিজলা চ্যানেল ধরে। আর হিজলা চ্যানেল ধরে কালীগঞ্জ চ্যানেল দিয়ে বের হবে, মূল মেঘনায় প্রবেশ করবে। তো লঞ্চ এখন মেঘনায় প্রবেশ করেছে, কালীগঞ্জ চ্যানেলের মেঘনায় প্রবেশ করেছে। মেঘনায় প্রবেশ করে এখন টার্ন নিতেছে, অর্থাৎ এখন ঢাকার দিকে ছুটে চলবে। আর আপনারা যে ওই দূরে যে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন সেটা হলো হাতিয়ার ফারহানের যে কোনো একটি লঞ্চ, ফারহান সিরিজের। আর কালীগঞ্জে ঘাট দিতেছে, ঢাকা থেকে ছেড়ে এসেছিল। আর আমরা উলানিয়া কালীগঞ্জ অতিক্রম করতেছি, তখন সময় রাত 11:40। তো যখন পারাবত 11 লঞ্চটি উলানিয়া কালীগঞ্জ চ্যানেলের মেঘনা নদীতে প্রবেশ করছিল, তখন বেশ ভালো পরিমাণে স্রোত এবং নদীতে ঢেউ পাচ্ছিল, যার জন্য লঞ্চটি হালকা দুলছিল। এবং আপনারা একটু নদীতে একটু ঢেউয়ের আওয়াজও পাচ্ছেন, হয়তোবা ভিডিওতে আপনারা সেটা শুনতে পাচ্ছেন। তো পারাবত 11 লঞ্চ থেকে গুড মর্নিং সবাইকে। আর ফজর নামাজের পরপর যখন আকাশে সূর্যের দেখা মিলছিল, তখনই পারাবত 11 অবস্থান ছিল মুন্সিগঞ্জের গজারিয়ায়। তখন গজারিয়া দিয়েই তখন চলতেছিল পারাবত 11 লঞ্চটি। আর মূলত এখন যেহেতু বর্ষাকালে নদীতে একটু স্রোত বেশি থাকে, যার জন্যে ঢাকাগামী সকল লঞ্চগুলোর সময় একটু বেশি লাগে। তো পারাবত 11 ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, তবে প্রিন্স আওলা 10 আমাদেরকে অনেক আগে ওভারটেক দিয়ে চলে গেছে আগে। তো এখন সময় ভোর 5:21, আর পারাবত 11 এখন মুন্সিগঞ্জ অতিক্রম করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ সিমেন্ট ফ্যাক্টরির সংলগ্নে যে লাইটার জাহাজগুলো বার্থিং করা, নোঙর করা, সেই লাইটার জাহাজগুলো। তো এই মুন্সিগঞ্জের অংশ দেখলে মনে হবে যে আপনি পতেঙ্গায় আছেন। পতেঙ্গায় যেরকম লাইটার জাহাজগুলো নোঙর করে রাখে, তো মুন্সিগঞ্জের সেম এরকম লাইটার জাহাজগুলো নোঙর করে থাকে। অনেকগুলো লাইটার জাহাজ একসাথে নোঙর করে থাকে। তো চট্টগ্রামের পতেঙ্গা থেকে কোনো অংশে কম নয় মুন্সিগঞ্জের এই অংশটা। তো পারাবত 11 এখন মুন্সিগঞ্জ লঞ্চঘাট, আমরা এখন আছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট বরাবর। তো সেই মুন্সিগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করতেছে। এখন অলমোস্ট 5:25 বাজে, হয়তো আর 1 ঘন্টা সময় লাগবে। আর দেখা যাচ্ছে কিছু হকার উঠবে সম্ভবত ট্রলার থেকে। দেখুন লঞ্চ চলতেছে, আর এই চলন্ত লঞ্চে এরা উঠে যাবে। এদের আসলে জীবিকা নির্বাহ ঠিক এভাবেই হয়। তো মাত্র 2 জন উঠছে, এই যে মাত্র 2 জন কলা রুটিওয়ালা উঠছে। তো পারাবত 11 মাস্টার ব্রিজের একটা ইউনিকনেস আছে, সেটা হলো তাদের মাস্টার ব্রিজটা যে অন্যান্য লঞ্চের মতো গতানুগতিক ডিজাইনের না, তাদের মাস্টার ব্রিজের ডিজাইনটাই ইউনিক। পুরোটা দেখতে পাচ্ছেন যে পুরোটা একদম সামনে গ্লাস করা,
আর পার্সোনালি পারাবত 11 লঞ্চে মাস্টার ব্রিজের যে ফ্রন্ট ডিজাইনটা একদম রাউন্ড শেপ দেওয়া, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো ঘড়িতে এখন ভোর 5:30, আর লঞ্চ এখন মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে। তো আপনাদেরকে এখন পারাবত 11 লঞ্চের কিছু 360 ফুটেজ দেখাবো। তো লালমোহন থেকে ঢাকা যাচ্ছিল প্রিন্স সাকিন লঞ্চ, আর প্রিন্স সাকিন লঞ্চকে পারাবত 11 খুব সহজে ওভারটেক করে ফেলে, কারণ প্রিন্স সাকিন লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন খুব স্লো, খুব ধীর গতিতে ঢাকা যাচ্ছে। তো সকালে সূর্য উঠে গিয়েছে, আর পারাবত 11 এখন ফতুল্লা অতিক্রম করতেছে। ফতুল্লা টার্নিং অতিক্রম করে এখন ঢাকার দিকে যাচ্ছে, সদরঘাটের দিকে। আর এটা হলো হাই স্পিডের শিপইয়ার্ড, আর হাই স্পিডের শিপইয়ার্ডের পাশেই যেটা দেখতেছেন এটা হলো বসুন্ধরা শিপইয়ার্ড। তো পারাবত 11 লঞ্চ এখন আছে পদ্মা সেতু রেল ব্রিজের নিচে, আর সেই রেল সেতু এখন অতিক্রম করতেছে পারাবত 11। তো অনেকেই নাকি লঞ্চ থেকে সরাসরি ট্রেন দেখেছে, মানে লঞ্চ থেকে এখান দিয়ে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যেতে দেখেছে, কিন্তু দুঃখের বিষয় আমি এত লঞ্চে ট্রিপ দেই, ভ্রমণ করি, কিন্তু আমার এখনও লঞ্চ থেকে এই রেল ব্রিজের উপরে রেল চলতে দেখার সৌভাগ্য হয় নাই। আর যদি দেখার সৌভাগ্য হতো তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে সেটা শেয়ার করতাম। তো প্রিন্স আওলাদোস আমাদের অনেক আগেই ঢাকায় চলে গিয়েছে পারাবত 11 ওভারটেক দিয়ে। তো পারাবত সিরিজের এই লঞ্চগুলোর একটা বিশেষত্ব হলো, পারাবত সিরিজের লঞ্চগুলো কখনো গতি নিয়ে মাথা ঘামায় না, তারা কখনো মানে দ্রুত গতিশীল সার্ভিসে ওই থিওরিতে তারা বিশ্বাস করে না। আমি সবসময় খেয়াল করেছি যে পারাবত 11 লঞ্চ, মানে পারাবত 11, 12, 18 এই লঞ্চগুলো তারা সবসময় একটি নির্দিষ্ট একটা সার্ভিস স্পিড তারা মেনটেন করে, নির্দিষ্ট একটা সার্ভিস টাইম মেনটেন করে তারা যাত্রীদের সেবা দেয়। মানে আগে ঢাকা যাইতে হবে, আগে বরিশাল যাইতে হবে, এরকম তাদের কোনো প্যারা নেই। তো পারাবত 11 দ্রুত সময়ে তারা মানে সবার আগে ঢাকা বা সবার আগে বরিশাল তারা যে পৌঁছে দেয় না,
মানে তাদের যে ওইটা নিয়ে যে তাদের মাথা ব্যথা নেই, এটার মানে এই না যে পারাবত সিরিজের লঞ্চগুলোর গতি নেই। পারাবত সিরিজের লঞ্চগুলো যদি তারা যদি স্পিড দিয়ে চালায়, তাহলে বরিশালে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে গতির দিক থেকে, তাদের সাথে যে কোনো মুহূর্তে টেক্কা দিতে সক্ষম। আর যারা পারাবত 10, বিশেষ করে আমার যেটা দেখা পারাবত 10 লঞ্চ, আমি তখন ভিডিও করতাম না ইউটিউবে, পারাবত 10 লঞ্চে আমার ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল। তখন পারাবত 10 লঞ্চের ডায়ারশো ইঞ্জিনের যেই পরিমাণ গতি, মানে যারা পারাবত 10 লঞ্চে ভ্রমণ করেছে তারা জানে যে পারাবত 10 কী পরিমাণ ভয়ঙ্কর গতিতে, মানে ভয়ঙ্কর গতির রূপ তুলতে সক্ষম ছিল নদীতে। আর আমরা এখন পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে ফেললাম, আর আমরা আর কিছুক্ষণ পরেই ঢাকায় পৌঁছে যাব। তো ঘড়িতে এখন সকাল 6:40, আর মাত্র পৌঁছালো পারাবত 11। তো আমাদের পরে পারাবত 11 লঞ্চের পরে ছেড়েছিল আওলা 10, প্রিন্স আওলা 10 আগে পৌঁছে গিয়েছে। তো কোন ফাঁকে ওভারটেক দিয়েছে সেটা আসলে দেখিনি। অথবা মধ্যরাতে ওভারটেক দিয়েছে। তো এখন বার্থিং করবে পারাবত 11 লঞ্চটি। তো আমার ইচ্ছে ছিল আওলা 10 লঞ্চে একটা ভ্রমণ করার, কিন্তু আওলা 10 লঞ্চের কেবিনে এত চাহিদা ছিল যে কেবিন পাইনি, তাই বাধ্য হয়ে পারাবত 11 লঞ্চে ভ্রমণ করতে হয়েছিল। তবে পারাবত 11 লঞ্চের সার্ভিসও আমার কাছে ভালো লেগেছে। ব্যাপারটা হলো প্রিন্স আওলাদ 7 লঞ্চের জন্য জায়গা পাচ্ছিল না, তো এখন প্রিন্স আওলাদ 7 এখন জায়গা করে দিচ্ছে। প্রিন্স আওলাদ 7 এখন বাম পাশে যাচ্ছে, আর প্রিন্স আওলাদ 7 লঞ্চের ডান পাশ দিয়ে এখন বার্থিং করবে সুন্দরবন 11, সরি পারাবত 11 বার্থিং করবে। তো এখন নামার সময় হয়ে গিয়েছে, আর নামার আগে টিকিট দিয়ে গেল।
আর টিকিট এরকম টিকিট দুইটা দিয়ে গেছে, যেহেতু আমরা দুইজন মানুষ, ডাবল কেবিন। আর ভাড়া একজন 1000 টাকা করে পড়ছে, মানে ডাবল কেবিনে ভাড়া 2000 টাকা। যদি দুইজন থাকে তাহলে আপনাকে দুইটা পার দিবে টিকিটের 1000 টাকা করে। এই হলো সে টিকিট, খুবই সিম্পল, কোনো গর্জিয়াস কিছু নেই। টিকিটটা আমার কাছে পছন্দ হয়েছে, টিকিটের কাভারটা। তো নেমে গেলাম পারাবত 11 লঞ্চ থেকে, আর বেশ একটা স্মুথ জার্নি ছিল পারাবত 1 লঞ্চে। তো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।